সো হ্যালো এভরিওয়ান। ৯ তারিখ এবং ১৪ তারিখ আমরা বাংলাদেশের খেলা দেখেছি হংকংয়ের বিপক্ষে, একটা হোম একটা অ্যাওয়ে, এবং দুইটা দেখেই আমরা ডিসঅ্যাপয়েন্টেড। এই ব্যাপারে কিছু কথা বলা, বাংলাদেশি ফুটবল নিয়ে কিছু কথা বলা আমি মনে করি যে জরুরি। আসলে এইসব কথা যদি বাংলাদেশের যারা ফুটবল এনথুজিয়াস্ট এবং যারা ফুটবল নিয়ে ভাবে তারা যদি একটু ফোকাস দেয় তাহলে হয়ে যায়, এবং বাংলাদেশ সরকারের উচিত তারা যদি চায় যে বাংলাদেশের ফুটবলটা আরও বেশি উন্নত হোক, একটা মান সম্মান মানে ভালো পর্যায়ে যাক, তাহলে কিছু ফিক্স করতে হবে ছোট ছোট জিনিস, বাট সেগুলো যদি কাজ করা হয় তাহলে অনেক ভালো হবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য। শুধু ফুটবল না, একটা ইকোসিস্টেম তৈরি করলে সেটা ক্রিকেটের জন্য ভালো হবে, প্রত্যেক স্পোর্টসের জন্যই ভালো হবে। আচ্ছা, তো প্রথমে আমি খেলার ব্যাপারে কিছু কথা বলি টুকটাক, বেশি কথা না ওইটার ব্যাপারে, তো যাই হোক অল্প কথা বলি। তো আমরা দুইটা খেলাই দেখেছি এবং আমি দেখেছি যে বাংলাদেশের টিমের একটা ট্যাকটিস হচ্ছে লং বল খেলে তারা, অ্যান্ড আনফর্চুনেটলি আমাদের ওই ক্যাপাবিলিটি নাই লং বল খেলার। বিশ্বের অনেক ভালো ভালো টিম যারা, তারাও লং বল খেলতে তাদের খুব বেগ পেতে হয়, সেখানে আমরা ওইটাই ট্যাকটিস বানিয়েছি আমাদের, যেটা আসলে আমি মনে করি যে খুবই ডেঞ্জারাস আমাদের জন্য। আমরা এভাবে আসলে লং বল খেলে কন্ট্রোল, আমাদের প্লেয়াররাও কন্ট্রোল করতে পারে না কোনো কিছু। আমি চাই যে এর থেকে ভালো আরও শর্ট শর্ট বল খেলুক, শর্ট পাস দিয়ে আস্তে 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 একটা একটা টেম্পো সৃষ্টি হয়ে দেন, ধীরে ধীরে অ্যাটাকের দিকে যাক। বল কন্ট্রোল লাগবে এতে অবশ্যই, কিন্তু সেটাতে ওয়ার্ক করা উচিত, সেটার প্লেয়ারদের বল কন্ট্রোল যাতে আরও ভালো হয়, পাসিং সেন্স যাতে আরও ভালো হয়, এগুলো নিয়ে কাজ করা উচিত। লং বল দিলে বাংলাদেশের খেলাগুলো হয় সাধারণত আমাদের যে আমরা সাধারণত যে মাঠে ঘাটে নর্মাল স্কুল লেভেল অথবা বিয়াতি খেলার সময় আমরা যে খেলাগুলো দেখি, যে শ্যুট মেরে দিছে, এবার কোথাও গেছে আমি জানি না, মেরে দিছে শ্যুট লম্বা করে ওই দিকে মেরে দিছি, এখন একজনের পায়ে, সে যদি গোল দিতে পারে তাহলে ঠিক আছে, না হলে নাই। জিনিসগুলো এমন, তো এমন খেলা আসলে ভালো করা যাবে কিনা সেটা আমার সন্দেহ আছে। আমি মনে করি যে কোচের অবশ্যই কোচ পরিবর্তন করা উচিত বাংলাদেশের, এবং কোচ পরিবর্তনের সাথে সাথে আমি মনে করি যে আমাদের ট্যাকটিক্সটাও পরিবর্তন করা উচিত। শর্ট পাস খেলুক আস্তে আস্তে, কারণ এটা ইমপ্রুভ করবে ধীরে ধীরে। তো যাই হোক, সেটা আমার একান্তই নিজস্ব মতামত, আমি জানি না এটা আদৌ ভালো হবে কি হবে না, তো আমার যতটুকু মনে হয় ভালো হবে, বাকিটা জানি না। আচ্ছা, এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমার কাছে আমাদের কোচের কি এমন বসুন্ধরা কিংসের প্লেয়ারদের প্রতি এত মায়া যে তাদেরকে স্কোয়াডে রাখতেই হবে, মানে প্লেয়িং ইলেভেনে রাখতেই হবে আপনার কাছে। ধরেন আমাদের কোচের জিনিসগুলো হচ্ছে এমন যে আপনার কাছে প্লেয়ার আছে কিন্তু তারপরেও হচ্ছে আপনি নামাচ্ছেন না, জাস্ট বিকজ আপনার ট্যাকটিসে কাজ করতেছেন, আপনার ট্যাকটিসে একটা ডিএমএফ, তাই আপনি দুইটা ডিএমএফ খেলাতে পারবেন, অথচ আপনার কাছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে দুইটা ডিএমএফ, জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী, আপনি একজনকে খেলাচ্ছেন। মানে ভাবতেছেন যে আমি আরেকজনকে খেলাইতে পারবো না, আমার ট্যাকটিসের সাথে মিলে না। ভাই, আপনার কোন এমন ট্যাকটিস যেখানে আপনি একজন ভালো প্লেয়ারকে আপনি রেখে দিতেছেন? আপনার দুইটা ওইখানে জায়ান হাকিম আছে এলডাব্লিউএফে, এবং আপনার লেফট সাইডে আবার ফাহমিদুলও আছে, কিন্তু দুইটাকে আপনি কিভাবে কম্বাইন করাবেন, দুইটা ভালো প্লেয়ারকে আপনি কিভাবে কম্বাইন করাবেন সেটা আপনার ব্যাপার, সেটার ব্যাপারে আপনাকে ভাবতে হবে। আপনি যদি বলেন যে মানে আমার ট্যাকটিসের মধ্যে নাই তাই আমি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদেরকে আমি হচ্ছে যে খেলাবো না, ব্যাপারটা মানে আমার মনে হয় যে একটু বেখাপ্পা। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদের বসুন্ধরা কিংসের প্লেয়ারদের অবস্থা কি বলবো, মানে হতাশ এক কথায়, যে এরকম খেলা যে আসলে আমরা কতটুকু যাইতে পারবো সেটা আমাদের ভাবার বিষয় আছে অনেক কিছু। আবার কিউবা মিশেলকে বসুন্ধরা কিংসে আনা হয়েছে কিন্তু তাকে নামানো হয় নাই, তাকে প্লেয়িং ইলেভেনে কেন, পুরো স্কোয়াডে রাখা হয় নাই, সেটা কেন রাখা হয় নাই সেটা আমি মনে করি যে জানানো দরকার। সে কোথায় গেল, সে কি ইনজুরি নাকি কি, নাকি তাকে এমন বলে রাখা হয় নাই যে আরে এ তো এখনও ছোট, অথবা ফিজিক্যাল ফিটনেস নাই, চিকন। বাংলাদেশে হয়তো লামিনী ইয়ামাল সহ এরা আসলে এদেরকে বলবো যে আরে তো ম্যাচিউর হয় নাই এখনও, ম্যাচিউর হইলে খেলাবো। তারপর আপনার লামিনী ইয়ামালকে বলবে যে এ তো শুকনা শুকনা প্লেয়ার দেখি খেলা হয়, শক্তি এমনি করে বডি রাখতে হবে তারপরে না খেলতে হবে, নাহলে কি খেলা হয় নাকি? তো যাই হোক, এগুলো
দেখা উচিত আমাদের। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যে জিনিসটা বলা দরকার আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি শর্ট টার্মে, আমি ওই দিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে উইদাউট ডিফেন্স ইউ ক্যানট উইন এনিথিং। যে আপনি আপনি ডিফেন্স আপনার যদি নড়বড়ে থাকে, আপনি যতই আপনার অ্যাটাক ভালো হয় না কেন, অফেন্সিভ আপনি যতই ভালো হন না কেন, আপনাকে ব্যাক পাওয়াতে হবেই। আপনি বার্সার কথা চিন্তা করেন যে বার্সা যখন জাভির আন্ডারে ছিল, বার্সার অ্যাটাক কিন্তু খারাপ ছিল না। বার্সা অ্যাটাক যে খারাপ ছিল তেমন কোনো কিছু না, কিন্তু বার্সার ডিফেন্সের অবস্থা খারাপ ছিল। এই কারণে বার্সা অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, ইউসিএলে হিউমিলিয়েট হইতে হয়েছে জাস্ট বিকজ বার্সার ডিফেন্সের প্রবলেম। তো আমি যদিও বার্সার উদাহরণ টানতেছি বহু দূরের কথা, তারপর আমি বলতেছি আর কি যে এইসব ব্যাপারে আসলে ভাবতে হবে যে ডিফেন্স ছাড়া আসলে কোনো কিছু কাজ করা যায় না। তো আমাদের ডিফেন্সের দিকেও ফোকাস দেওয়া উচিত, দেখা উচিত যে ডিফেন্সে কেউ অ্যাভেলেবেল আছে কি না আমাদের বাংলাদেশ অরিজিনে, এগুলো ভাবা উচিত। ডিফেন্স নিয়ে কাজ করা উচিত অনেক বেশি। ডিফেন্স স্ট্রং থাকলেই ম্যাচ অনেক বেশি। আমাদের হংকংয়ের সাথে ম্যাচে আমরা টোটাল ফার্স্ট ম্যাচে 4 গোল খাইছি, 4 গোলের মধ্যে আপনার 3 গোলই আমাদের মিস্টেকের জন্য খাইছি। হিসাব করতে গেলে আমরা মানে এমনভাবে বল ক্লিয়ার করি যে এটা যায় হচ্ছে যে হংকংয়ের প্লেয়ারের কাছে, এবং এরকম করে আমরা 3টা গোল খাইছি। একটা শুধু তারা মানে প্রপার গোল দিছে। লাস্ট যে গোলটা 110 মিনিটে যে গোলটা হয়েছে, ওই গোলটা তো মানে আমাদের কোচের কী ভাইবে আমরা গোলটা খাইছি সেটা আমি এখনও মানে বুঝে উঠতে পারিনি। আমাদের তখন দরকার ছিল ডিফেন্স। 110 মিনিট চলতেছে, আমাদের ডি বক্সে আমাদের থেকে তাদের প্লেয়ার বেশি। জিনিসটা মানে কেমন লাগে আপনি জাস্ট একটা জিনিস ভাবেন যে একটা ক্রুশাল মোমেন্টে আমাদের প্লেয়ারদের থেকে আমাদের ডি বক্সে ওদের প্লেয়ার বেশি। তো যাই হোক, সেকেন্ড ম্যাচে 14 অক্টোবরের ম্যাচে সেম আমরা মিস্টেক করছি, আমাদের মিস্টেকের কারণে আমরা গোল খাইছি। আমাদের একটা পেনাল্টি দেওয়া হয়েছে, তারিক কাজী একটা ফাউল করার পর একটা পেনাল্টি দেওয়া হয়েছে। এটা খুবই বাজে পেনাল্টি ছিল, এটা দরকারই ছিল না এরকম অ্যাটেম্প নেওয়া। কারণ ওই পজিশন থেকে সে স্কোর করতে পারবে কিনা সেটা মানে স্কোর করার সম্ভাবনা ধরেন আপনি 50% ছিল, ধরেন 60% ছিল, কিন্তু আপনি যখন পেনাল্টিটা দিয়ে দিয়েছেন তখন আপনার সাথে সাথে এটা 99% চলে গেছে। তো আপনি যদি বলটা তখন হারাইছেন, তখন আপনাকে উচিত ছিল যে রিকভার করে জিনিসটাকে ব্লক করা, ফাউল না করে ইনস্ট্যান্ট মানে ইম্পালসিভ ডিসিশন নিয়ে ফেলছে ফাউল করিয়া। তো এই যে ইম্পালসিভ ডিসিশন, এগুলো বন্ধ করতে হবে, অ্যাওয়ারনেস থাকতে হবে, ঠিক আছে? তো এইসব কিছু কথা, আর কিছু মেইন কথা যেগুলো বেসিক্যালি এই ভিডিও করার মেইন কথা যেগুলো, সেগুলো আমি বলতে চাই আর কি। তো যেটা বাস্তব কথা সেটা হচ্ছে যে আপনি যতই বাইরের প্লেয়ার আনেন না কেন, যতই আপনি ধরেন ইংল্যান্ড থেকে প্লেয়ার আনেন, এটা থেকে প্লেয়ার আনেন, ওইটা থেকে প্লেয়ার আনেন, কোনো লাভ নাই ভাই, আপনি লং টার্মে সাকসেস হইতে পারবেন না। এই যে হামজা চৌধুরী, ঠিক আছে, হামজা চৌধুরী বয়স এক্স্যাক্টলি কত আমি জানি না, বাট হামজা চৌধুরী ধরে নেন যে আর 5-10 বছর সার্ভিস দিতে পারবে, অথবা আপনার 7-8 বছর সার্ভিস দিতে পারবে। তো এরপর কি হবে সেটা আমাদের ভাবতে হবে যে এরপরের স্টেপ কি আমাদের হামজা চৌধুরী। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলবো যে হামজা চৌধুরী অথবা অন্যান্য ফরেন অরিজিনের প্লেয়াররা আসার পর বাংলাদেশ অনেক হাইপ পাইছে, বাংলাদেশের ফুটবল অনেক হাইপ পাইছে, মানুষ দেখার আগ্রহ করছে, এবং একটা মানুষ এবং অন্যান্য প্লেয়ার যারা আছে ওই বাংলাদেশি অরিজিনের, তারাও মানে কি বলে আসতে আগ্রহী হয়েছে। তো এটা একটা গুড পয়েন্ট, বাট এটার উপরে রিলায়েবল থাকা, অন্যান্য দিক ফোকাস না করে আমরা শুধু বিদেশ থেকে প্লেয়ার আনবো, আমরা শুধু এই প্লেয়ার বিদেশ থেকে আনবো, ওই প্লেয়ার বিদেশ থেকে আনবো, এগুলো যদি এটার উপরে যদি মানে রিলায়েবল থাকে না, তাইলে হবে না ভাই। লং টার্মে আপনি পাবেন না, কখনোই পারবেন না। শর্ট টার্মে আপনি ধরেন ভালো খেলবেন, তবে লং টার্মে পারবেন না। আর এই যে আমাদের লক্ষ্য কি, আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে যাওয়া। তো বিশ্বকাপে যাওয়া, ওয়ার্ল্ড কাপে যাওয়া, এগুলো কিন্তু ইটস নট এ শর্ট টার্ম থিং। আপনাকে 20-22 বছরে এই চেষ্টা চালিয়ে যেতে হবে, তারপরে যে আপনি এই সাকসেসটা পাবেন। তো এখন থেকে যদি কাজ করা শুরু করে দেয়, তাহলে আমরা ভবিষ্যতে হয়তো যাইতে পারবো। কিন্তু আপনি ভাবেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন উজবেকিস্তান মনে হয় 20 বছরের উপরে মানে ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য ট্রাই করছে।
এবং খুবই ক্লোজ গিয়ে লাস্ট মুহূর্তে যাইয়ে তারা ওয়ার্ল্ড কাপ বাছাই পর্ব থেকে নক আউট হয়েছে লাস্ট মুহূর্তে গিয়ে। তো আপনি তাদের অবস্থা ভাবেন, তো তারা কত চেষ্টা করতে 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 তারপর ওয়ার্ল্ড কাপে গেছে, আর এখন এই ওয়ার্ল্ড কাপ 2026 সালে ওয়ার্ল্ড কাপে তারা খেলবে। তো ইটস নট এ শর্ট টার্ম প্রসেস, এটা কোনো শর্ট টার্ম জিনিস না যে আপনি বাইরে থেকে দুইটা প্লেয়ার আনলেন, প্লেয়ার আনার পর আপনি এশিয়ান কাপে আপনি চান্স পেয়ে গেলেন, আপনি এই ওয়ার্ল্ড কাপে চলে গেলেন, এটা সেটা এগুলো হবে না সাধারণত। তো সেটার জন্য কি করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে, যেটা ফান্ডামেন্টাল জিনিস, যে আমাদের ইকোসিস্টেম এবং রুট লেভেল থেকে আমাদের কাজ করা শুরু করে দিতে হবে। স্কুল লেভেল থেকে, স্কুল মাদ্রাসা লেভেল থেকে আমাদের কাজ করা শুরু করে দিতে হবে। তো এটা যদি না করে না, এটা হ্যাঁ হয়তো লং টার্ম একটা ধীরে ধীরে এই ইকোসিস্টেম এত সহজে তৈরি হবে না, ধীরে ধীরে তৈরি হবে, কিন্তু এটা লং টার্ম বেনিফিট আছে অনেক বেশি। লং টার্ম বেনিফিট আছে যেটা বাংলাদেশ ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। তো আমাদের রুট লেভেলে কাজ করতে হবে, আমাদের একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে। ফুটবল কিংবা ক্রিকেট, আমি দুইটাই আপনি ধরে নিতে পারেন, এটা জাস্ট ফুটবলের জায়গায় আপনি ক্রিকেট ধরে নিলেও জিনিসটা ঠিক হয়ে যাবে। তো আপনি এরকম রুট লেভেল থেকে আপনার কাজ করা শুরু করে দিতে হবে আপনাকে, তারপরে যে আপনি একটা লং টার্ম সাকসেস পাবেন। আপনি মনে করেন যে প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, উপজেলা, তারপর আপনার জেলা, বিভাগ, এরকম টাইপের আপনার কিছু লিগ কিংবা আপনার টুর্নামেন্টগুলো তৈরি করতে হবে, যাতে স্কুল লেভেল থেকে পোলাপান হচ্ছে যে মানে নার্চার হয়ে 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 উপরের দিকে উঠে, এবং পরবর্তীতে এটা কেন কাজে দিবে, এটা কাজে দিবে কারণ আমরা আমাদের ফুটবলিং দেখেন, আমরা তো আর আমাদের দেশ তো আর ব্রাজিল না যে ওইখানে কীভাবে হয়েছে, ওইখানে হয়েছে ছোটো থেকে তারা ফুটবলের সাথে এত বেশি কানেক্টেড, এত বেশি স্কুল লেভেল থেকে অথবা থেকে এত বেশি কানেক্টেড যে তাদের ফুটবলিং সেন্স একটা তৈরি হয়ে গেছে, যে পাসটা এভাবে দিব, বলটা এভাবে কন্ট্রোল করব, শ্যুটটা এভাবে দিব, এরকম ফুটবলিং সেন্স তৈরি হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে আপনি যখন একটা 18 বছরের পর এটা কাজ করা শুরু করে দেবেন, তখন কিন্তু অনেক কষ্ট হবে আপনার জন্য। কিন্তু ছোট থেকে আপনি যখন এটার উপর কাজ করতে থাকবেন, নার্চার করতে থাকবেন একটা প্লেয়ারকে, তখন দেখবেন যে অটোমেটিক ওই প্লেয়ারের ফুটবলিং সেন্স, ফুটবলিং অ্যাওয়ারনেস এগুলো অনেক বেড়ে গেছে। ঠিক আছে, তো আচ্ছা, আরেকটা জিনিস এ ব্যাপারে কথা বলে নিই, আমি একটু একটা জিনিস করতেছি, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ টিমের আমি যা দেখলাম যে হামজা চৌধুরী বাদে, হামজা চৌধুরী আপনার ওই দিন একটা ক্লিপ দেখলাম, বা ক্লিপ না, আমি ম্যাচে দেখছি যে ওইখানে সে ব্যক্তি মিডফিল্ড থেকে দৌড়ে গিয়ে আপনার বল রিকভারি করতেছে, ঠিক আছে, ট্র্যাক ব্যাক করে বল রিকভারি করতেছে, আর সেখানে অন্যান্য বাংলাদেশি প্লেয়াররা দৌড়ে পারতেছে না, ফিজিক্যালে পারতেছে না, ফিটনেস কম। তো ফিটনেসের দিকে অনেক ফোকাস দিতে হবে ভাই। আপনি হয়তো বা আপনি ফিটনেসকে এড়িয়ে যেতে পারবেন, যেমন লামিনী ইয়ামালের কথা ধরেন, লামিনী ইয়ামালকে তো ফিটনেস আছে নাই, কিন্তু সে হচ্ছে তার বল কন্ট্রোল, ড্রিবলিং, এগুলো দিয়ে আপনার হচ্ছে যে মানে অন্যভাবে বের করে নেয় খেলাটা, কিন্তু আপনার ওইটা নাই। তো আপনার ফিটনেসের দিকে ফোকাস দিতে হবে, আপনার দিতে হবে যে একটা প্লেয়ার আমাকে ধাক্কা দিতেছে, আমি আরও জোরে ধাক্কা দিব, জিনিসটা আমার ওই ফিজিক্যালি অ্যাবিলিটি থাকতে হবে। তো এইসব জিনিস নিয়ে কাজ করার প্রয়োজন, ফিটনেস নিয়ে কাজ করার প্রয়োজন বাংলাদেশের প্লেয়ারদের, অনেক বেশি প্রয়োজন। রান মেক করা, তারপর হচ্ছে যে ফিজিক্যালি যে ট্যাকেলগুলো আছে সেগুলো ফিজিক্যালিভাবে উইন করা, অনেক কিছু আছে ভাই। শুধু লাথি মারে ট্যাকেল উইন করার দরকার নাই, ফিজিক্যালিও ট্যাকেল উইন করা যায়। তো এগুলোর ব্যাপারেও ভাবতে হবে, শোল্ডার ট্যাকেল, হ্যান ত্যান, এগুলোর ব্যাপারেও ভাবতে হবে আমাদের অনেক বেশি। ভাত খাইয়ে তো আর হবে না, ভাত খাইলে মানে আমি জানি না বাংলাদেশে আবার ক্রিকেট টিমের মতো এরা ভাত খায় কিনা, তো যাই হোক, আচ্ছা এটা থেকে আবার বাদ। তো যেটা বলতেছিলাম যে স্কুল লেভেল থেকে আমাদের প্লেয়ারদের নার্চার করতে হবে, একদম ছোটো থেকে নার্চার করতে হবে, একদম ফুটবলে একটি ইকোসিস্টেম তৈরি করতে হবে, এটা ক্রিকেটের জন্য প্রযোজ্য। তো এভাবে তৈরি করলে হয় কি, এই যে সেন্সটা, গেম সেন্স, তারপরে গেম অ্যাওয়ারনেস, এগুলো অনেক বেশি বৃদ্ধি পাবে তার। সে কীভাবে বল কন্ট্রোল করবে, ইচ অ্যান্ড এভরিথিং তার অনেক বেশি ভালো হবে তার। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে স্কুল উচিত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলোর উচিত এই স্পোর্টসটাকে একটা প্রাইড হিসাবে দেখা। আমি জানি বর্তমানে এগুলো হয় না বাংলাদেশে, আপনি চিন্তা করেন হয় না। আমাদের টাইমে, ধরেন আমাদের টাইমেও তো এগুলো ছিল না, কিন্তু আমাদের একটা ছিল যে আমরা ধরেন আমাদের একটা 500 মিটার দূরেই আমাদের একটা স্কুল ছিল, যারা আমাদের মোটামুটি রাইভাল পড়ালেখার দিক দিয়েও দিক দিয়েও।
তো ক্রিকেট খেলা যখন তাদের সাথে হইতো না, আমাদের নর্মাল স্কুল স্কুল প্রেজেন্ট করে না, বাট আমাদের ধরেন ক্লাসের সাথে তাদের ওই ক্লাসের যে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত ভাই। আমরা টেনশনে থাকতাম যে কালকে তো ম্যাচ আছে ভাই, এদেরকে হারাইতে হবে, কারণ এটা আমাদের প্রাইডের বিষয়, এটা আমাদের গর্বের বিষয়। কিন্তু বাংলাদেশে এটা নাই। বাংলাদেশে এই জিনিসটা থেকে উড়ে গিয়ে কে কারে মারতেছে, কে কারে ঘুষি মারবে, কে কারে ইয়া করবে, এগুলোর উপরে বেশি ফোকাস। তো এগুলোর উপর ফোকাস দিয়ে তো লাভ নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলোর উচিত ফোকাস দেওয়া যে আমাদের প্রাইড, স্পোর্টস আমাদের একটা প্রাইড। আমাদের এই ইয়াকে ক্রিকেটে হারাইতে হবে, আমাদের ইয়াকে ফুটবলে হারাইতে হবে, এই ইউনিভার্সিটিকে, এই স্কুলকে, এই ইয়াতকে ওইভাবে কাজ করতে হবে, ওইভাবে দল বিল্ড করতে হবে। প্রত্যেক ইউনিভার্সিটি, প্রত্যেক কলেজ, প্রত্যেক স্কুলের একটা দল থাকতে হবে, ফুটবল, ক্রিকেট, এগুলোর দল থাকতে হবে, যাতে প্রাইড হিসাবে নেয়। ধরেন এটা একটা, ধরেন আমি মনে করি যে ধরেন আমি যে স্কুলে পড়ছি, এই স্কুলের একটা প্রাইড থাকা উচিত না যে আমরা নোয়াখালীতে ধরেন ফুটবলে বেস্ট হয়েছি। এটা তো একটা প্রাইডের বিষয়, আমাদের একটা ট্রফি আছে, আমাদের একটা ইয়ে আছে, আমরা ব্র্যাক করতে পারবো একটা জিনিস, এটা একটা প্রাইডের বিষয়। কিন্তু বর্তমানে কেউ এটা নিচ্ছে না, কেউ এটার দিকে ফোকাস দিচ্ছে না। আপনি ঢাকা ইউনিভার্সিটি, আপনি হচ্ছে যে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর কথা ভাবেন যে এরকম যদি একটা লিগ সিস্টেম হতো, একটা কাপ হইতো, একটা টুর্নামেন্ট হইতো। ধরুন বাংলাদেশে আপনার ঢাকা ইউনিভার্সিটিগুলো একটা টুর্নামেন্ট হইতেছে, ঢাকা ইউনিভার্সিটি ভার্সেস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি খেলা হইতেছে। তো কে জিতবে, এটা একটা মানে গর্বের বিষয় যে ঢাকা ইউনিভার্সিটি এবার ঢাকা বিভাগের মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে এবার বেস্ট হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ফুটবল টিম বা ঢাকা ইউনিভার্সিটির ক্রিকেট টিম। তো এটা একটা গর্বের বিষয়, কিন্তু আমরা এটাকে গর্ব নিচ্ছি না। আমরা নিচ্ছি কি, আমরা নিচ্ছি মারামারি, ঢাকা ইউনিভার্সিটি আর ঢাকা সিটি কলেজের মধ্যে মারামারি, ঢাকা কলেজ আর ঢাকা সিটি কলেজের মধ্যে মারামারি। কি মারাত্মক! এই মারামারি করে করে হচ্ছে যে আমরা প্রাইড জিনিসটাকে এটার সাথে মানে কানেক্ট করে ফেলছি, অথচ এটার দরকার ছিল পড়ালেখা এবং স্পোর্টসের দিক দিয়ে। স্পোর্টসকে আমরা একদম ফালাই দিছি, কিন্তু এটা আমাদের উচিত না কখনোই স্পোর্টসে এভাবে ইয়ে করে ফেলা। তারপর প্রত্যেক আমি মনে করি যে উপজেলা, প্রত্যেক জেলা, প্রত্যেক ডিভিশনে এরকম লিগ করা উচিত একটা, বা কাপ করা উচিত। ঠিক আছে, যে ধরেন এবার নোয়াখালী, ধরেন আমি নোয়াখালীতে আছি, এখন নোয়াখালীর ধরেন ব্যায়ামগঞ্জ উপজেলা আমার হচ্ছে যে এবার নোয়াখালীর মধ্যে সব উপজেলাকে হারিয়ে এবার টপ হয়েছে। এখন তারা খেলবে হচ্ছে কুমিল্লার ইয়ার সাথে, কুমিল্লা এবং চট্টগ্রামের বিভাগের যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের সাথে খেলবে। তো জিনিসটা আপনি ভাবতেছেন যে কীরকম সুন্দর সিস্টেমগুলো হবে এবং প্লেয়াররা কীভাবে উঠে আসবে এবং ছোটো থেকে উঠে আসবে। তো এভাবে আপনাকে ভাবতে হবে, ঠিক আছে না? এইভাবে না ভাবলে, এবার রুট লেভেল থেকে যদি কাজ না শুরু করে তাহলে কোনো কিছু হবে না ভাই। ট্রাস্ট মি, আপনি এটাতে ট্রাস্ট করতে পারেন আমাকে, যে এটা ছাড়া আসলে ফুটবল আপনি উন্নত পাবেন, সাময়িক একটা মানে আপনি ইয়ে দেখতে পারবেন, ডেভেলপমেন্ট দেখতে পারবেন, বাট লং টার্ম আপনি সাকসেস কখনোই পাবেন না। ঠিক আছে, তারপরে প্রত্যেক মানে জেলার অ্যাটলিস্ট 2টা এ কিংবা বি ক্লাস হচ্ছে স্টেডিয়াম থাকতে হবে, ওইখানে ওই খেলাগুলো হবে এবং ওইগুলো লাইভ ব্রডকাস্ট, এবং যাতে সোশ্যাল মিডিয়া আপডেটস বা এভাবে আপনার চালাইতে হবে, যাতে ওই ধরেন ব্যায়ামগঞ্জের ধরেন একটা টিম আছে বা আমাদের স্কুলে একটা টিম আছে, তখন আমি ওই টিমকে সাপোর্ট করবো ভাই। আমি দেখবো যে সোশ্যাল মিডিয়া ঢুকে যে আমি এমনি করে ইয়ে করবো যে আমি এই টিমে এরকম হয়েছে, এই টিমে এরকম হয়েছে, এটা সেটা হ্যান ত্যান, এটা মানে এরকম সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। তাহলে জিনিসগুলো, আই গেস আপনি বুঝতেছেন আমি কি বুঝাতে চাচ্ছি, তাহলে জিনিসগুলো মানে একটা কম্পিটিটিভনেস, একটা রাইভালরি, এগুলো সৃষ্টি হবে। অ্যান্ড এগুলো সৃষ্টি হলে মানুষ ভালো করে, আদারওয়াইজ ভালো করে না ভাই। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন কোম্পানিকে বলা উচিত যে আপনারা বাংলাদেশি লিগ সিস্টেমে আপনারা ইনভেস্ট করেন, আপনারা ক্লাব তৈরি করেন। কেন ক্লাব তৈরি করবে তারা? আপনি বলতে পারেন, আপনি সুযোগ সুবিধা দিবেন, আপনি বলবেন যে আমরা তোমাদেরকে ট্যাক্স এক্সাম্পশন দিব, ট্যাক্সে ছাড় দিব, তোমরা যে টাকা ইনভেস্ট করবা এই ফুটবলিং ক্লাবে সেই টাকা তো তোমার আছেই, তুমি পরবর্তীতে বিক্রি করতে পারবে, এটা তোমাদের ইনভেস্টমেন্ট, এবং সেই টাকার উপরে তোমার কোনো ট্যাক্সই দিতে হবে না, সেই টাকার উপরে তোমার কোনো ট্যাক্সই দিতে হবে না। তো আপনি জিনিসটা ভাবেন যে জিনিসটা হচ্ছে যে আপনি যে বড় বড় কোম্পানি, বসুন্ধরা তো আছে, বসুন্ধরা তো ক্লাব আছে, এখন অন্যান্য যারা কোম্পানি, স্কয়ার, তারপর ওয়ালটন, তারপরে যারা যারা আছে আর কি, বেসিক্যালি আড়ং বা ব্র্যাক বা হচ্ছে আপনার ব্যাক্সিমকো, আরও যারা কোম্পানি, মেঘনা,
এরা যারা আছে তাদেরকে বলা উচিত যে আপনারা ইনভেস্ট করেন, আপনারা ইনভেস্ট করলে আপনাদেরকে ট্যাক্সে ছাড় দিব এবং আপনাদেরকে সাবসিডি দিব, আমি আপনাদেরকে কিছু কিছু সাবসিডি দিব আমরা। আপনারা স্টেডিয়াম করবেন, আপনাদেরকে আমরা সাবসিডি দিব কিছু। আপনারা স্টেডিয়াম করবেন, ওই টাকা যত টাকা দিয়ে স্টেডিয়াম করবেন তত টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে না, বা এর থেকে বেশি আমি ট্যাক্স ছাড় দিব। তো জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে কীভাবে ইনভেস্টমেন্টগুলো এভাবে করা যায়, মানে ফুটবলের দিকে আনা যায়। তো এগুলো নিয়ে ভাবতে হবে, আমি একটা কথাই বলতেছি যে এগুলো নিয়ে ভাবতে হবে আমাদের। তাদেরকে মানে কীভাবে উদ্বুদ্ধ করা যায়, কীভাবে আকর্ষণ করা যায় বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে যে তোমরা ইয়াতে ইনভেস্ট করো। আর তাদেরকে একটা জিনিস বলতে হবে যে তোমরা যে দলই করো ভাই, তোমরা যে ক্লাবই করো, ওই ক্লাবটা তোমরা একটা জেলা উপজেলা এই টাইপের করো, ঠিক আছে? কারণ ধরো উপজেলা আমি সিস্টেম করে দিলাম যে উপজেলার নামে করো অথবা জেলার নামে করো, তাহলে হবে কি, ধরেন আপনার এরকম জেলার নামে করলে ওই জেলার একটা সাপোর্ট পাবে, ওই জেলার একটা ধরেন আপনার একটা সাপোর্ট যা অটোমেটিক তারা এটা সাপোর্ট করবে। এখন আপনি দেখেন, আমি যদি দেখি যে নোয়াখালীর খেলা, তখন অটোমেটিক আমি স্কোর লাইনের দিকে তাকাবো যে আচ্ছা কী ব্যাপার, নোয়াখালী কি ঢাকার সাথে জিতছে নাকি, নোয়াখালী কি সিলেটের সাথে জিতছে নাকি, সিলেটের টিমের সাথে জিতছে নাকি। তো এটা আমার একটা তৈরি হবে এবং একটা লেগ সিস্টেম করে দেবে। 64টা দল ভাই, কয়টা লেগ লাগবে আপনি বলেন, কয়টা লেগ লাগবে? 64টা জেলা আপনি ধরেন, তো ওইটার ক্ষেত্রে একটা যদি 20টা করে 3টা লেগ হয়ে যায়, ডাইরেক্ট 3টা লেগ। এবং ওই 3টা লেগে এমন সিস্টেম হবে যে যারা হবে তারা রিলেগেট হবে, এরপরে যারা ভালো করবে তারা উঠবে, প্রথম 4 দল উঠবে, এরকম করে চলতে থাকবে। তো জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? এভাবে সিস্টেমগুলো একটা এনভায়রনমেন্ট, একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে, তারপরে আমরা ফুটবলের ভালোর কথা ভাবতে পারি, ঠিক আছে? এখন বসুন্ধরা তো ক্লাব খুলছে, এখন আপনি বসুন্ধরাকে ধরতে পারেন যে বসুন্ধরাকে বললে, অথবা বসুন্ধরা যদি করে তাহলে বসুন্ধরাকে বললে আপনি ঢাকা বসুন্ধরা ক্লাব, এরকমও হইতে পারে, তাই না? এরকমও তারা পরবর্তীতে তাদেরকে বললে তারা হয়তো এরকম নাম চেঞ্জ করবে। তো এইভাবে জিনিসগুলো করতে হবে এবং একটা রাইভালরি সৃষ্টি হবে, যেভাবে একটা লিগ সিস্টেম তৈরি হয়। এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে একটা নোয়াখালীর ক্লাব, কথার কথা নোয়াখালীর ক্লাব, এখন নোয়াখালী থেকে একজন খুব ভালো খেলতেছে, ঠিক আছে, এই যে স্কুল লেভেলে অথবা নোয়াখালীর ওই যে স্কুল কলেজ লেভেলে যেসব আছে টুর্নামেন্ট আছে, এগুলো তো ফুটবল অনেক ভালো খেলতেছে। অ্যান্ড ফুটবলে ভালো খেলে সে হচ্ছে যে আপনার চলে গেল, নোয়াখালী যে ক্লাব আছে ন্যাশনাল লেভেলে, সেখানে চলে গেল, সেখানে তাকে নিয়ে নিল যেহেতু নোয়াখালীর মানুষ। তো আপনি এগুলো ভাবতেছেন মানে কত ভালো হবে, এগুলো কীভাবে রুট লেভেল থেকে ধীরে ধীরে যে পাইপলাইনটা তৈরি হবে, এটাই সাকসেস, এইভাবেই সাকসেস তৈরি হবে। এবং আমি মনে করি যে যারা স্কুল লেভেলে অথবা ইউনিভার্সিটি লেভেলে স্পোর্টসে ভালো করবে তাদেরকে স্কলারশিপ দিতে হবে, তাদেরকে প্রপার রিকগনিশন দিতে হবে, আদারওয়াইজ হবে না। তাদেরকে প্রপার স্কলারশিপ দিয়ে রিকগনাইজ দিতে হবে, কারণ তারা যদি স্পোর্টসে নিজেদেরকে মানে কি বলে কন্ট্রিবিউট করে, তাদেরকে এটা বুঝাইতে হবে যে তুমি কন্ট্রিবিউট করছো, এই জন্য তোমাকে একটা স্কলারশিপ আমরা দিলাম। তো এইগুলো ভাবতে হবে আমাদের, ঠিক আছে? তো দুইটা জিনিস, আমি একটা বললাম যে ক্লাব লেভেল, ওইটা হচ্ছে ন্যাশনালের যত জেলা আছে ওইগুলো ভিত্তিক, আর একটা হচ্ছে স্কুল লেভেল, এগুলো ভিত্তিক। দেখেন আপনি ধরেন আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকলেন, এখন দেখলেন যে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের হচ্ছে নোয়াখালী ক্লাব ঢাকা, অথবা ঢাকা ক্লাব, এরকম যারা আছে তারা হচ্ছে প্রিমিয়ার লিগ জিতছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তো জিনিসগুলো একটা আমার কাছে কত ভালো লাগবে, আমি যখন জিনিসগুলো দেখবো আমি অটোমেটিক শেয়ার দিব, মানুষ করবে এবং মানুষ প্রেশার দিবে যে আমরা নোয়াখালী মানুষ ডিসঅ্যাপয়েন্টেড হবে, নোয়াখালী মানুষ দেখবে যে কেন আমার টিম ভালো খেলতেছে না, ঢাকার মানুষ দেখবে যে আমার টিম কেন ভালো খেলতেছে না। তো এইগুলো ধীরে ধীরে এরকম ছোট ছোট কাজ, ঠিক আছে, ছোট ছোট কাজ, কিন্তু এগুলো লং টার্ম সাকসেস আছে, ঠিক আছে, লং টার্ম সাকসেস আছে। এভাবে ধীরে ধীরে আপনি ক্রিকেটে বলেন, ফুটবলে বলেন, এভাবে আপনাকে তৈরি করতে হবে। কত টাকা যাবে, যত টাকা আওয়ামী লীগ সরকার মানে লুট করছে তত টাকা তো অ্যাটলিস্ট যাবে না। এটা ধীরে ধীরে আপনি ইনভেস্ট করলে, আপনার প্রাইভেট কোম্পানিও তো ইনভেস্ট করবে। আমি যেটা বললাম যে এভাবে ছোট ছোট করে ইনভেস্ট করলে বাফুফের কাছে টাকা আছে, বিসিবির কাছে টাকা আছে, কই নিবে এই টাকাগুলো, কী করতেছে এই টাকাগুলো? দোনো জায়গায়, বিশেষ করে ক্রিকেটের কথা তো বাদই দিলাম আমি, ক্রিকেটের এত খারাপ অবস্থা। তো এইভাবে পাইপলাইন থেকে না তৈরি করলে, ইন্ডিয়ার কথা চিন্তা করেন, কীভাবে পাইপলাইন তৈরি হয় তাদের, স্কুল লেভেল, তারপরে স্টেট লেভেল, এভাবে পাইপলাইন তৈরি হয়ে ধীরে ধীরে তাদের প্লেয়ার আসে। আমাদের সেটা না, আমাদের কথার কথা বাদই দিলাম। তো যাই হোক, এগুলো ছোটো ছোটো কাজ, কিন্তু এগুলো করলে আপনার লং টার্ম সাকসেস আসবে। এগুলো টাইম বেশি যাবে অবভিয়াসলি, এগুলো একটা লম্বা প্রসেস। তো আপনাকে এইগুলোর দিকে ভাবতে হবে। জাস্ট ফরেন প্লেয়ার দুইটা আইনে যে আপনি ফুটবলের অনেক কিছু করে ফেলতে পারবেন, ব্যাপারগুলো এমন না, ঠিক আছে?
আপনাকে এইগুলোর ব্যাপারে ভাবতে হবে। তো যাই হোক, আমার কিছু কথা বলার ছিল আমি বললাম। আর আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ এবার এশিয়া কাপে কোয়ালিফাই করবে। যাই হোক, সিঙ্গাপুরের সাথে ম্যাচ আছে, ইন্ডিয়ার সাথে ম্যাচ আছে, 18 নভেম্বর আপনার ইন্ডিয়ার সাথে ম্যাচ আছে। তো ইন্ডিয়া কিন্তু এই আমাদের গ্রুপে হংকং, সিঙ্গাপুর, বাংলাদেশ, এই গ্রুপে মনে হয় ইন্ডিয়া হচ্ছে 134 নাম্বার র্যাঙ্কিংয়ে, আমরা সবার পিছনে 184, তারপর সিঙ্গাপুর 146 অথবা হ্যাঁ 146 টাইপের, আর মনে হয় হংকং মনে হয় 154 সামথিং এরকম। ঠিক আছে, তো এই আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে আমরা জিততে হবে, মোট কথা এটা সিম্পল কথা, ইন্ডিয়ার সাথে আমাদের জিততে হবে। এখন সেটা হয়তো বা আমাদের এশিয়ান কাপ কোয়ালিফাই হবে না, কিন্তু এত শর্ট টার্মে যে আমরা এত বড় সাকসেস পেয়ে যাবো ব্যাপারগুলো এমনও না। এবার জাস্ট শুরু করেছে আমাদের অর্ধেক, জাস্ট এবার আমরা স্টার্ট করেছি, আমাদের ফুটবল ডেভেলপমেন্ট জাস্ট স্টার্ট হয়েছে এবং অনেক কাজ করা বাকি। ধীরে ধীরে হয়তো আমরা ওই সাকসেসে পৌঁছাতে পারবো। তো যাই হোক, দেখা যাক কী হয়। আমরা আশা করি যে ভালো করবে, কিন্তু পরের বার আমাদের টার্গেট, এবার আমাদের আসলে টার্গেট না। তো এটাই, আই গেস সবাই বুঝছেন আমার কথা। এবং আপনি যদি চান, তাহলে যদি চান যে আপনার সাথে আমার থট মিলে, তাহলে ভিডিওটা শেয়ার দিবেন এবং আপনি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক আইডিটা লাইক দিতে পারেন। ধন্যবাদ, ভিডিওটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।